আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাইটিভি সংবাদে। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। করোনা শনাক্তের হার 7 মাস পর 3% নিচে, পরিস্থিতি স্বস্তিদায়ক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকার জন্য মানুষের ভিড় নেই। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে সব দলকে ওবায়দুল কাদেরের আহ্বান। বিএনপি দেশের নেতৃত্ব দেবে, আশা মির্জা ফখরুলের। ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল চালু করতে দেয়া হবে না বললেন তথ্যমন্ত্রী। কারো হুমকিতে মাথা নত করবে না সরকার। রাজধানীতে রুট পারমিটবিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযান শুরু। ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে পুরো খবর। করোনা ও টিকাদান প্রসঙ্গ। দেশে ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার 3% নিচে নামল। গত 24 ঘন্টায় 21,246 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 617 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 2.90%। এটি গত 7 মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার। এর চেয়ে কম শনাক্তের হার ছিল 28 ফেব্রুয়ারি, 2.87%। এদিকে দেশে করোনা একদিনে আরও 18 জনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনায় মারা যায় 24 জন, আর নতুন রোগী শনাক্ত হয় 589 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনা রোগী শনাক্ত হলো 15,57,964 জন, মারা গেছে 27,573 জন। গত 24 ঘন্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 7 জন করে এবং রাজশাহী ও খুলনায় 2 জন করে মারা গেছে। অন্য 4 বিভাগে কারো মৃত্যু হয়নি। দেশে করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে মন্তব্য করেন সংস্থার মুখপাত্র ও পরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। তিনি বলেন, গত 2-3 সপ্তাহে অব্যাহতভাবে সংক্রমণ কমছে, যা স্বস্তি ফিরিয়ে আনছে সবার মনে। এক সপ্তাহে সংক্রমণের হার 4% থেকে কমে 3% এসে দাঁড়িয়েছে। এই অবস্থা ধরে রাখতে হলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলা ও সবার চেষ্টায় প্রয়োজন বলেও জানান অধ্যাপক নাজমুল ইসলাম। এই পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি যে আমাদের এই মুহূর্তে যে পরিস্থিতিটি আছে এটি অত্যন্ত স্বস্তিদায়ক পরিস্থিতি, কিন্তু এতে আমাদের আত্মতুষ্টির কোনো কারণ নেই। বরং আমরা সকলে মিলে যদি একসঙ্গে কাজ করি, স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলি, তাহলে এই পরিস্থিতিটি অব্যাহত রাখা সম্ভব, এমনকি সংক্রমণের হার এর চাইতে কমও হওয়া সম্ভব। এদিকে স্বাভাবিকভাবেই রাজধানী টিকা কেন্দ্রগুলোতে চলছে টিকাদান কর্মসূচি। বিদেশগামীদের দীর্ঘ লাইন থাকলেও সাধারণের উপস্থিতি অনেকটাই কম। বিভিন্ন কেন্দ্রে দেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন টিকা। বিদেশগামীরা কাঙ্ক্ষিত টিকা পেলেও সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। আরও তথ্য রাকিব হাসানের। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায় বিদেশগামীদের। যশোর থেকে আসছি সকাল 6টায়, 6টার থেকে ওই পাশে লাইন দিয়েছিলাম, দেওয়ার পর থেকে আবার বললো যে এই পাশে লাইন দেওয়া, এই পাশে আবার লাইন দিয়ে এই দাঁড়ায় রয়েছে। এটার ভিতরে ঢুকছি, বাইর করে দিচ্ছি, দেওয়ার পর 8টার সময় লাইনে দাঁড়াইছি, এখনো কোনো খবর নাই টিকা দেওয়া। সকাল 6টার সময় আসছি, একবার ওই জায়গায় ভাসগিরে দাঁড়াইছি, ওই জায়গাতে আমাদেরকে বের করে দিচ্ছে। দেওয়ার পরে আমরা ওই পিছনের লাইনে দাঁড়াইছি অনেকক্ষণ, তারপরে এই জায়গায় আসছি, কিন্তু আমাদের এখনো ঢোকা যাচ্ছে না, অনেক সময় নিচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকা পেয়ে খুশি প্রবাসীরা। আমি যাবো সৌদি আরবে, টিকা দিয়েছি আমি ফাইজারটা, পরিবেশ খুব ভালো আছে মাশাআল্লাহ। সৌদি আরব আমি ফাইজার টিকা নিচ্ছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না। আমরা লাইনেও সুষ্ঠুভাবে আসলে এই জায়গায় কোনো সমস্যা দাঁড়ায় না আমাদের। আমি ফাইজার কোম্পানির টিকা নিতে আসছি, ফাইজার কোম্পানির টিকা আমার দিয়েছে, অনেক ভালো। এদিকে কিছুটা ভিন্ন চিত্র দেখা যায় সাধারণ মানুষের জন্য নির্ধারিত বুথে। SMS দেখে টিকা দেয়া হচ্ছে সবাইকে। ভিন্ন ভিন্ন কেন্দ্রে দেয়া হচ্ছে ভিন্ন ভিন্ন টিকা। আমি স্টুডেন্ট ক্যাটাগরিতে টিকা নিয়েছি, আমি সিনোফার্মটা নিয়েছি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এবার রাজনৈতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অংশগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার বিকেল 4টায় এই সংবাদ সম্মেলন হবে। 19 থেকে 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান সহ কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব আলোচনায় অংশ নেন। পরে 25শে সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে তার সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন। 1 অক্টোবর সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন। ওবায়দুল কাদের বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাদের বিশৃঙ্খলা সৃষ্টি না করে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। সকালে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইট সমূহে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে, মহামান্য রাষ্ট্রপতির উপর আস্থা রাখুন, তিনি সবার সঙ্গে আলোচনা করে যাতে নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করা যায়, সেই লক্ষ্যে অবশ্যই সময় মতো ব্যবস্থা নেওয়া হবে এবং পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। আওয়ামী লীগকে সরিয়ে বিএনপি আগামীতে দেশের নেতৃত্ব দিবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না, আন্দোলনের মাধ্যমে তাদের সরাতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। প্রতিবেদন এস এম খুরশেদ আলমের। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। আওয়ামী লীগ নামে সংগঠনটা কিন্তু পুনর্জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এমন নির্বাচন আর করতে দেয়া হবে না। আগামী দিনে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে। এই নির্বাচন ছাড়া হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। জনগণের ইচ্ছা শক্তির কাছে কোনো শক্তি টিকে থাকে না, এটি ইতিহাস থেকে সবার শিক্ষা, সবাই জানে। কোনো জুলুম, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে খানিক স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করলেও বেশিক্ষণ থাকে না। দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না বলে দাবি করেন বিএনপির মহাসচিব। এই রাষ্ট্র আমাদের রাষ্ট্র নয়, এই রাষ্ট্র কখনোই আমরা চাইনি। আওয়ামী লীগ সেই জন্যই আজকে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে মানুষের। আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানো হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদের হাত থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে কিন্তু আমরা আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখতে পারবো না। আমাদের যে এতদিনকার যে কৃষ্টি, এতদিনকার যে আমাদের ঐতিহ্য, সেগুলোকে আমরা ধরে রাখতে পারবো না। আমাদের সন্তানদের জন্য একটা সুস্থ একটা সমাজ আমরা গড়ে দিতে পারবো না। আজকে তাই আমাদেরকে এদের বিরুদ্ধে অবশ্যই সংগ্রাম করতে হবে। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবারে বিজ্ঞাপনবিহীন বিদেশি চ্যানেল সম্প্রচার প্রসঙ্গ। ক্লিন ফিট ছাড়া কোনো বিদেশি চ্যানেল চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি, আকাশ উন্মুক্ত রয়েছে, তবে আইন মানতে হবে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। কারো আন্দোলনের হুমকির সামনে সরকার মাথা নত করবে না বলেও জানান হাসান মাহমুদ। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। বছরের পর বছর চেষ্টা করে অবশেষে যথার্থ এবং কঠোর পদক্ষেপ নিয়েছে তথ্য মন্ত্রণালয়, আর তা হচ্ছে ক্লিন ফিট ছাড়া দেশে চালাতে দিবে না বিদেশি চ্যানেল। উপমহাদেশের সব দেশে সেই আইন অনুযায়ী অন্যান্য দেশের ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ উপমহাদেশের দেশগুলোতে এবং ইউরোপ, আমেরিকায় এই আইন মেনেই বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার করে। শুধু আমাদের দেশেই এই আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছিল বছরের পর বছর ধরে। ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে এ সংক্রান্ত আইন, বন্ধ করে দেয়া হয়েছে ক্লিন ফিট ছাড়া বিদেশি চ্যানেল। সাধুবাদ জানিয়েছে অ্যাটকো এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠনগুলো। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কোয়াব। সমগ্র দেশের কেবল অপারেটরদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। তবে কোয়াবের বক্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সরকার দেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরার জন্য, সরকার দেশের আইন বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। অবশ্যই তারা যদি আলোচনা করতে চায়, আলোচনা হতেই পারে, তবে আলোচনার ভিত্তি হবে আইন মানা, দেশের স্বার্থ সংরক্ষণ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। গণপরিবহনের রুট পারমিট ও ট্রেনে পাথর নিক্ষেপ প্রসঙ্গ এবারে। রুট পারমিট ছাড়া রাজধানীতে চলাচল করা গণপরিবহনের বিরুদ্ধে
বিআরটিএ ও সিটি কর্পোরেশন যৌথভাবে অভিযান শুরু করেছে। প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালত গুলিস্তানে রুট পারমিট না থাকায় বেশ কিছু গণপরিবহনকে 7 থেকে 9,000 টাকা করে জরিমানা করেছে। গণপরিবহনের নৈরাজ্য বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআরটিএ ও ঢাকা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা। আরও একটি রিপোর্ট সাইদুর রহমান আবিরের। রাজধানীর গণপরিবহনের নৈরাজ্য এ খবর যেন কারো কাছেই নতুন নয়। মন্ত্রী কিংবা দেখভালের দায়িত্বে থাকা সংস্থা যে যতই চেষ্টা করুক এই সেক্টর নিয়ন্ত্রণ করতে পারছেন না কেউই। নৈরাজ্যের মাত্রা কোথায় গিয়ে দাঁড়ালে বছরের পর বছর রুট পারমিট ছাড়াই চলছে অসংখ্য গণপরিবহন। মাঝে মধ্যে এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এরই ধারাবাহিকতায় গুলিস্তানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমার তো এই গাড়িটা আমরা আরেক জায়গা থেকে কিনে আনছিলাম, ঠিক আছে, আর নতুন করে ওই জায়গাতে এই জায়গায় আনছি, পারমিটটা তো মনে করেন এখনো করা হয়নি। আমি তো একদিন ধরে বলতে আসছি, আমি তো এত কিছু বলতে পারি। রুট পারমিট ছাড়াই চলছে অসংখ্য গণপরিবহন। আর এই নৈরাজ্য নিয়ন্ত্রণে তৎপরতার কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যে অবৈধভাবে রুট পারমিটবিহীন যে বাসগুলো আছে তার বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে, সে লক্ষ্যে ঢাকা সিটি কর্পোরেশন, বিআরটিএ এবং পুলিশের যৌথ উদ্যোগে আজকে আমরা অভিযান শুরু করেছি। আমরা এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে যাদের রুট পারমিট নাই সেই বাসগুলো আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে জরিমানা করেছি। করোনা মহামারীর কারণে প্রায় 1.5 বছরেরও বেশি কোনো ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে, তাই বিআরটিএর কঠোর অবস্থান তুলে ধরেন এই কর্মকর্তা। এটাতে আমাদের সর্বোচ্চ জরিমানা 20,000 টাকা। তো এখন আপনারা সবাই জানেন যে আমাদের আসলে করোনা পরিস্থিতির কারণে সবারই আর্থিক অবস্থা একটু খারাপ এবং ব্যবসা বাণিজ্যের অবস্থাও খারাপ। সেই জন্য আমরা আসলে মানবিক দিকটা এখন একটু বিবেচনা করে জরিমানাটা এই নমিনাল করছি, কিন্তু এটা আসলে এরকম থাকবে না। আমরা পর্যায়ক্রমে জরিমানাটা আরও বাড়িয়ে দিব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, চলন্ত ট্রেনে যারা পাথর নিক্ষেপ করে তাদের অধিকাংশই পাগল, ভবঘুরে, টোকাই কিংবা ছোট বাচ্চা। ইতিমধ্যে বিষয়টি উদ্ঘাটন করা হয়েছে। দুপুরে রাজধানী রেল ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী আরও বলেন, পূর্বাঞ্চলের চট্টগ্রাম, ফেনী ও নরসিংদী সহ 4 জেলা এবং পশ্চিমাঞ্চলের 10 জেলার 15টি এলাকায় বেশি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে, তাই ওইসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া পাথর নিক্ষেপের ঘটনায় হতাহত ঠেকাতে কোচের জানালায় নেট লাগানোর কথাও ভাবছে রেলওয়ে। আমরা আশা করব কোনো এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা সংঘটিত হলে আপনারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচার করবেন। আপনাদের প্রচারের মাধ্যমে এবং সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত সচেতনতামূলক আইনানুগ কার্যক্রম সহ রেলওয়ের পুলিশ, রেলওয়ের নিরাপত্তা বাহিনী তথা সকল রেলওয়ে কর্মকর্তা কর্মচারীগণের সম্মিলিত প্রচেষ্টায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধ করা সম্ভব হয় বলে আশাবাদ ব্যক্ত করছি। এবারে অন্যান্য খবর। চট্টগ্রাম আদালতের পুলিশ চেকপোস্টে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় এক পুলিশ সদস্য সহ 2 জন হত্যা মামলায় পলাতক বোমা মিজানের মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তার সহযোগী জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। সকালে চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এই রায় ঘোষণা করেন। 2005 সালের 29শে নভেম্বর আদালতে পুলিশ চেকপোস্টে জেএমবি বোমা হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও আদালতে আসা বিচার প্রার্থী শাহাবুদ্দিন আহমদ নিহত হন। পদ্মা মেঘনায় নিরাপদ প্রজননের লক্ষ্যে আজ রাত 12টা থেকে 22 দিন ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। চাঁদপুর নদী উপকূলীয় এলাকার জেলেরা নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকবেন বলে জানালেও তারা এই সময়ের মধ্যে খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবি জানান। আর মৎস্য বিভাগ এই সময় জেলেদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধি মোনাওয়ার কানুনের রিপোর্ট, জানাচ্ছেন মার্জিয়া মান্নান। মা ইলিশ প্রজনন রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 60নল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত মেঘনা নদীর 70 কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় ইলিশ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন করা যাবে না।
অভয় আশ্রমের এই 22 দিন মেঘনা উপকূলীয় মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হামচর উপজেলায় টাস্ক ফোর্সের একাধিক টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দিন ও রাত কাজ করবে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এই সময় নদীতে না নামার কথা জানালেন জেলেরা। তবে পরিবার নিয়ে বেঁচে থাকতে সরকারি সহযোগিতার তাগিদ জেলেদের। আমরা নৌকা দুন মালামত দিয়াটে উড়িয়ে দিতে আছি এবং সরকার যে আমাদের নদীতে অন্য কেউ যদি মাছ ধরে এগুলোর দিকে কেয়ারফুল রাখতে হবে। এখন আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে চাল দিব বলছে, যদি দেয় তা আমরা গরিব গুণা এই ছেলে সন্তান নিয়ে আমরা খায়া বাঁচতাম কোনো রকম। আইন অমান্য করে কেউ মাছ ধরলে আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। আর খাদ্য সহায়তা আসা মাত্রই তা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি। তাদের এই বিরতকালীন সময়ে সরকার কর্তৃক যে আমাদের যে ভিজের বরাদ্দ আসে সেটা দ্রুত সময়ে আসার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত সময়ে তাদের মাঝে বরাদ্দ বিতরণ করব। মার্জিয়া মান্নান, মাই টিভি। বাংলাদেশ সহ 190টি দেশের অংশগ্রহণে চলছে আন্তর্জাতিক প্রদর্শনী দুবাই এক্সপো 2020। শুক্রবার শুরু হয় মেলা, চলবে 6 মাস। অংশগ্রহণকারী দেশগুলো তুলে ধরছে নিজেদের বিজ্ঞান ও প্রযুক্তি পণ্য, উদ্ভাবন, জাতীয় ব্র্যান্ড, পর্যটন ও শিল্প সংস্কৃতি। রিপোর্ট মোবাল্লিক করিমের। বিশ্ব প্রদর্শনীর আয়োজক হিসেবে দুবাই এক্সপো 2020 গত বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে এবছরের 1 অক্টোবরে শুরু হয়। প্রদর্শনীর সূচনা ছিল অত্যন্ত জমকালো। ইতিহাসে এবারই প্রথম মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে এটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 2015 সালে সবশেষ এটি ইতালির মিলানে অনুষ্ঠিত হয়েছিল। 2022 সালের 31 মার্চ পর্যন্ত চলমান এই আয়োজনে অংশ নিয়েছে 190টি দেশ। 6 মাসব্যাপী এই প্রদর্শনীতে দেশগুলোর নিজস্ব বিজ্ঞান প্রযুক্তি, পণ্য, উদ্ভাবন, জাতীয় ব্র্যান্ড, পর্যটন ও শিল্প সংস্কৃতি উঠে আসবে। বৈশ্বিক বাণিজ্যিক প্রদর্শনীতে অংশ নিয়েছে লাল সবুজের বাংলাদেশও। টেকসই উন্নয়নের পথে অপ্রতিরোধ্য বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে দেশে আর্থসামাজিক উন্নয়ন, অগ্রগতি, সাফল্য, বাণিজ্য সম্ভাবনা তুলে ধরতে দ্বিতল বিশিষ্ট বাংলাদেশ প্যাভিলিয়নে রয়েছে ডিসপ্লে সেন্টার। প্যাভিলিয়নের প্রবেশ মুখে স্থান পেয়েছে বঙ্গবন্ধু জোন। এছাড়া সোশ্যাল ইকোনমি জোন ও ট্যুরিজম জোন সহ মোট 10টি জোন করা হয়েছে বাংলাদেশের প্যাভিলিয়নে। মুবাল্লিক করিম, মাই টিভি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানান, রাজনীতিতে জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন ত্যাগী নেতা। প্রয়াত মহাসচিবের স্মরণে 8ই অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শোকসভার আয়োজন করার কথাও জানান তিনি। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউদ্দিন বাবলু স্মরণে দোয়া মাহফিলে এসব কথা বলেন জি এম কাদের। আমাদের নেতাকর্মীদের হৃদয়ে উনি স্থান করে নিয়েছিলেন। সেই কারণে আমরা ওনার এই স্মৃতিকে আরও শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানটি করেছি। শুধুমাত্র দোয়া মাহফিল, আর সারা দেশের অগণিত ওনার যারা ভক্ত আছেন, আমাদের দেশের নিবেদিত প্রাণ যারা জাতীয় পার্টির, তাদেরকে আমরা আহ্বান করেছি আগামী শুক্রবার 8 তারিখে বেলা 3টার সময় আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন একটি হল ভাড়া করেছি। সেখানে আমরা শোক সভা করব। সকলের মতামত। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট চালু করছে। আজ থেকে ঢাকা আবুধাবি রুটে এবং কাল থেকে ঢাকা দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা আবুধাবি রুটে প্রতি রোববার ও বৃহস্পতিবার এবং ঢাকা দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন, যাদের আগের টিকিট কাটা আছে তারা কোনো চার্জ ছাড়াই টিকিট রিইস্যু করতে পারবেন। এদিকে বিমানবন্দরে RT-PCR মেশিনে করোনা টেস্ট শুরু করায় স্বস্তি জানান আরব আমিরাতগামী যাত্রীরা। সারা দেশে নয়, শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকায় 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি। দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। যাদের বয়স 12 বছরের অধিক তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। হয়তো শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থীদের সেই টিকা দেওয়া সম্ভব হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমাদের 12 বছরের অধিক যারা, তাদেরকে শুধুমাত্র একটি টিকাই তাদেরকে দেবার সুযোগ রয়েছে এবং সেটিও যে কোনো জায়গায় দেওয়া যাবে না, তারও কিছু কারিগরি বিশেষ প্রয়োজনীয়তার দিক রয়েছে। সেখানে হয়তোবা শুধু সিটি কর্পোরেশন কিছু এলাকায় হয়তো সেটা দেওয়া সম্ভব হবে। কাজেই সেই টিকা কিভাবে কখন আমরা দেওয়া শুরু করতে পারবো সে ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমাদের কথাবার্তা। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনী পদাতিক কোর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 6ষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন তিনি। এর মধ্য দিয়ে কর্নেল অব রেজিমেন্ট হিসেবে জেনারেল শফিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন। কর্নেল কমান্ডার হিসেবে অভিষিক্ত হওয়ার পর আমার সার্বক্ষণিক ঐকান্তিক প্রচেষ্টা হবে রেজিমেন্ট অব দ্য মিলেনিয়ামের সকল সদস্যকে নিয়ে রেজিমেন্টের উন্নয়ন ও নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা কক্ষ থেকে বিদায় নিচ্ছে মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।